রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আমরা গুড নাইটের সাথে আছি। আল্লাহ পাক আমাদের থাকার তৌফিক দান করছেন। তো আমরা শুরু করতে যাচ্ছি রোগী পর্যবেক্ষণ নবম পর্ব। আমি খুব সহজ কথা দিয়ে সহজভাবে চেষ্টা করি বলার জন্য, কিন্তু আজকের কথাগুলো একটু কঠিনের দিকে যেতে পারে। তো আজকে অনেকদিন যাবৎ রোগী পর্যবেক্ষণের ব্যাপারে কথা বলছি, আজকেও বলবো। তো আজকে শেষের দিকে আমি একটু প্রেসক্রিপশনের দিকে যাব, অর্থাৎ রোগী পর্যবেক্ষণের পর সবচাইতে যেটা জটিল কাজ সেটা হচ্ছে প্রেসক্রিপশন করা। তো অনেক ধরনের প্রেসক্রিপশন হয়। তো আমরা আজকে বিশেষ করে কিনোট প্রেসক্রিপশনের ব্যাপারে একটু বলবো, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। তো তার আগে আমি ঔষধ বাছাই প্রণালী, ডক্টর গৌরীনাথ মুখোপাধ্যায়, খুব ছোট্ট একটা বই, একেবারে ছোট্ট একটা বই, যদি সম্ভব হয় আমি অনুরোধ করব এই বইটি সবাইকে পড়ার জন্য। একেবারেই অ্যাভেলেবেল, পাওয়া যায় বইটা। এটি হচ্ছে আহ, ঔষধ বাছাই প্রণালী, বইটির নাম ডক্টর গৌরীনাথ মুখোপাধ্যায়, হ্যানিম্যান পাবলিশিং কোম্পানি প্রাইভেট লিমিটেড প্রকাশনা। তো এই বইটা যদি সম্ভব হয়, একেবারে ছোট বই। এই বইটা আমার অন্তত প্রত্যেক হোমিওপ্যাথদের, আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেক হোমিওপ্যাথদের এই বইটা অন্তত একবার হলেও পড়ার প্রয়োজন। তো এই বই থেকে আমি একটু বলার চেষ্টা করতেছি, আল্লাহ পাক যতটুকু তৌফিক দান করেন। আসলে আমরা যখন রোগী যখন আমাদের চেম্বারে আসে, তখন আমাদের প্রথম কি চিন্তা করতে হবে, এটা এটা আমাদের ভাবার বিষয়, যে আমরা আসলে কি তখন ভাববো। আমাদের যে প্রথম যখন রোগী আমাদের চেম্বারে আসবে, তখন আমাদেরকে ভাবতে হবে যে রোগী রোগী আমরা কি আরোগ্য করব। রোগে আরোগ্য করতে হবে যে বিষয়টা, সেই বিষয়টা আমাদের জানতে হবে। অর্থাৎ রোগী যে আমাদের কাছে কমপ্লেইন গুলো করবে, সেই কমপ্লেইন গুলো শোনার পরে আমাদেরকে খুব দক্ষতার সাথে এটাকে হ্যান্ডেল করতে হবে যে আমরা কি আরোগ্য করব। রোগী অনেক সময় অপ্রাসঙ্গিক অনেক লক্ষণ ছুড়ে দেয়, যে লক্ষণটা নরমাল, এটা কোনো সমস্যাই না, এগুলো বলে দেয়। তো আমরা কোন বিষয়গুলো আমরা মাথায় আনবো আর কোনগুলো আনবো না, এগুলো আমাদের প্রথমেই ভাবতে হবে যে আমাদের কি আরোগ্য করতে হবে। যে রোগীটা আমাদের কাছে আসলো, সে কতগুলো লক্ষণ আমাদের কাছে বলল, সে কিছু সমস্যার কথা বলল, এটা এটার ভিতর থেকে আমাদেরকে কি আরোগ্য করতে হবে, এটা খুব ভালোভাবে আমাদের প্রথমেই এটা চিন্তা করতে হবে রোগীর কাছ থেকে শোনার পরে, যে আমরা কি আরোগ্য করব। রোগীর ক্ষেত্রে আমরা কি আরোগ্য করব, এটা আমাদের প্রথমেই বুঝতে হবে, চেষ্টা করতে হবে। নিঃসন্দেহে বলা যেতে পারে যে রোগী ক্ষেত্রে কি কি পরিবর্তন দেখা গেছে যা তার সুস্থ অবস্থায় ছিল না। সে যে কমপ্লেইন গুলো বলবে আমাদের কাছে বা করবে, তো তার কাছ থেকে আমরা জেনে নিব যে আপনি যখন সুস্থ ছিলেন বা আপনি যখন নিজেকে সুস্থ মনে করতেন, তখন কি আপনার এই কমপ্লেইন গুলো বা আপনার এই অভিযোগগুলো বা আপনার এই কষ্টগুলো আপনার মধ্যে ছিল কিনা। অর্থাৎ সুস্থ অবস্থায় সে কেমন ছিল, আর যখন সে অসুস্থ হলো তখন সে কেমন আছে। এই দুইটার প্রভেদটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে, তারপরে আমরা সামনে আগাবো। তো সুস্থ অবস্থায় বলা হয়েছে যে নিঃসন্দেহে বলা যেতে পারে, আমি একটু বই থেকে শেয়ার করতেছি, নিঃসন্দেহে বলা যেতে পারে যে রোগী ক্ষেত্রে কি কি পরিবর্তন দেখা গেছে যা তার সুস্থ অবস্থায় ছিল না কিন্তু রুগ্ন অবস্থায় প্রকাশ পেয়েছে। সেই পরিবর্তনগুলি গুলি সেই মানসিক ও দৈহিক লক্ষণাবলী আরোগ্যের প্রথম সোপান তৈরি করবে। আমরা সেটা মানসিক হোক, সার্বদৈহিক হোক, আঙ্গিক হোক বা পার্টিকুলার হোক, যাই বলি না কেন আমরা, অর্থাৎ সে যে কমপ্লেইন গুলো আমাদের কাছে জানাবে, এই কমপ্লেইন গুলোর মধ্য থেকে
সে সুস্থ অবস্থায় কিরকম ছিল আর অসুস্থ অবস্থায় তার কি লক্ষণের পরিবর্তন আসছে, সেই অসুস্থ অবস্থার কারণে যে তার লক্ষণের পরিবর্তন আসছে, সেই পরিবর্তিত লক্ষণটাকেই আমাদের দূরীভূত। এইটা আমাদেরকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে আমরা কি আরোগ্য করব, রোগীর ক্ষেত্রে আমরা কি আরোগ্য করব। আমরা জানি যে সব লক্ষণই সমান কাজের নয়, অর্থাৎ রোগী যে কমপ্লেন গুলো করবে এর ভিতর থেকে সব লক্ষণগুলো সমানভাবে কাজের নয়। সেগুলি আরোগ্য করার জন্য মাথা ঘামানো শুধু মস্তিষ্কের অপব্যয় মাত্র। এই অপব্যয় শব্দটা গৌরীনাথ মুখোপাধ্যায় সাহেব ব্যবহার করছে, অর্থাৎ বলা হয়েছে যে যে লক্ষণগুলো গুরুত্বপূর্ণ নয়, সেই লক্ষণটি গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ না, এটা যদি ফিজিশিয়ান না জানে তাহলে তো সে সব লক্ষণকেই গুরুত্ব দিবে। এখানে বলা হয়েছে যে যে লক্ষণগুলো ওষুধ সিলেকশনের জন্য গুরুত্বপূর্ণ না, বা সে পূর্বে রোগ অবস্থায় যে লক্ষণটা বলছে, সুস্থ অবস্থায়ও সে তার সেই ধরনের অবস্থা ছিল কিন্তু সেটাকে সে রোগ হিসাবে মনে করেনি। তো বলা হয়েছে আমরা জানি যে সব লক্ষণ সমান কাজের নয়, যেগুলি আরোগ্য করার জন্য মাথা ঘামানোর শুধু মস্তিষ্কের অপব্যয় মাত্র। এই জন্য ডাক্তার হ্যানিম্যান প্রশ্ন তুলেছিলেন, রোগে কি আরোগ্য করতে হবে, যেটা আমি প্রথমেই বলছিলাম যে হ্যানিম্যান প্রশ্ন তুলেছেন যে রোগে আমাদেরকে কি আরোগ্য করতে হবে, এই বিষয়টা আমরা খুব গুরুত্বের সাথে নিব। কি আরোগ্য বলতে কোন কোন লক্ষণ দূর করা প্রয়োজন। রোগী রোগী যখন বলবে, অনেক সময় দেখা যায় এক মধ্যে যদি আমরা রোগীলিপি সেরে নিতে চাই, আমি মনে হয় বিচ্ছিন্ন হয়ে গেছি। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, স্যার শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে স্যার, কোকিল কণ্ঠ শোনা যাচ্ছে স্যার। ধন্যবাদ স্যার। জোয়ারদার স্যার না থাকলে তো আমার ভালো লাগে না আর কি। তো বলতেছিলাম যে আমাদের কি হ্যানিম্যান নিজেই প্রশ্ন তুলেছেন রোগে কি আরোগ্য করতে হবে। কি আরোগ্য বলতে কোন কোন লক্ষণগুলো দূর করা প্রয়োজন, সেগুলি আমাদের লক্ষণ লিপিকরণের ক্ষেত্রে বা রোগী লিপি করার সময় খুঁজে বের করতে হবে। অনেক সময় অনেক চিকিৎসক রোগীলিপি রোগীর সব বর্ণনাগুলো শোনে বা লেখে, কিন্তু লেখার ফাঁকে ফাঁকে সে কিছু আন্ডারলাইন করে বা মার্কিং করে, বা হলুদ মার্কারও অনেকে ব্যবহার করে, যে কি পয়েন্টগুলো সেভাবে আমাদেরকে চিহ্নিত করতে হবে, খুঁজে বের করতে হবে। অর্থাৎ যে লক্ষণগুলি রোগীর সত্ত্বে সঠিক রোগীর পরিচয় জানা যাবে, সেই সব রোগ নির্দেশক লক্ষণাবলী অনুসন্ধানের বিষয়। অর্থাৎ আমরা রোগীর কাছ থেকে লক্ষণ যখন নিব, তখন কি ধরনের লক্ষণগুলো আমরা নেওয়ার চেষ্টা করব, কি অনুসন্ধান করব। এক্ষেত্রে যদি আমাদের বিশেষ করে রেপার্টরির সাব লক্ষণগুলো, সাব রুব্রিক্স গুলো বা সাব সাব রুব্রিক্স গুলো সম্পর্কে মোটামুটি একটু ধারণা থাকে, তাহলে আমাদের অনেক সহজ হবে। তাই হ্যানিম্যান বারংবার বলেছেন চিকিৎসকের চিন্তার বিষয় রোগ নয়, রুগ্ন ব্যক্তি। চিকিৎসক রোগ নিয়ে চিন্তা করবে না, সে রুগ্ন ব্যক্তিটিকে নিয়ে চিন্তা করবে। রোগী ক্ষেত্রে আমরা সেই ব্যক্তিকে খুঁজে বার করব যে কিনা রোগ ভোগ করছে। আমরা খুঁজবো সেই একজনকে যে স্বাভাবিক স্বজাতি থেকে স্বতন্ত্র হয়ে পড়েছে। স্বজাতি থেকে স্বতন্ত্র বলতে সুস্থ মানুষ থেকে সে আলাদা হয়ে গেছে, অর্থাৎ অসুস্থ হয়ে গেছে। ফ্যামিলিতে 5 জন 6 জন 7 জন 8 জন, আমাদের দেশে এখনো অনেক পরিবার যৌথ পরিবার আছে, তো ফ্যামিলিতে 4 জন 5 জন মেম্বার আছে বা ফ্যামিলির সদস্য আছে, সে একজন অসুস্থ হলো, সে এই 5-6 জনের ভিতর থেকে সে আলাদা হয়ে গেল, সে রুগ্ন হয়ে গেল, অসুস্থ হয়ে গেল। তো এই যে স্বতন্ত্র হয়ে পড়ছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, তার নিজের স্বাভাবিক অবস্থা থেকে দূরে সরে গেছে। অর্থাৎ স্বাভাবিক অবস্থা থেকে দূরে সরে যাওয়া মানে কি, স্বাভাবিক অবস্থা মানে সুস্থ অবস্থা, এই সুস্থ অবস্থা থেকে সে কি হয়েছে, রোগগ্রস্ত হয়ে গেছে। মানবীয় সমাজের অর্থাৎ সমষ্টিগত বা নিজের অর্থাৎ ব্যক্তিগত স্বাভাবিকতা থেকে, সেই সব পরিবেশ থেকে দৈহিক ও মানসিক স্বাভাবিক থেকে যখন কেউ বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন আমরা তাকে রোগী বলি। যে কথা আমি
ইতিপূর্বেও বলছি তো পূর্বে, যে আমরা যখন স্বাভাবিক অবস্থা থেকে অস্বাভাবিক অবস্থার দিকে চলে যাই অর্থাৎ রোগগ্রস্ত হই, কিন্তু কেন এই খোঁজাখুঁজি, কেন এই খোঁজাখুঁজি করব? যেমন একজন অ্যালোপ্যাথিক টেস্ট দিয়ে দেয়, সেগুলো 2-4টা প্রশ্ন করে বা তারপরে রোগীকে প্রেসক্রিপশন করে দেয়, কিন্তু আমাদের কেন এই খোঁজাখুঁজি? এখানে যদি আমরা সোজাসুজি উত্তর করি তাহলে বলতে পারবো কি, যে তার জীবনে হয়েছে সেইটাকে আমাদেরকে আরোগ্য করতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা আসি এই আরোগ্য সম্পাদন করতে হলে কোথায় তার হদিস মিলবে, অর্থাৎ যে কর ওষুধ আমরা তাকে দিব, আরোগ্যকর রেমেডি তাকে আমরা দিব, এর হতে হবে। হারানো মানিকের অনুসন্ধান আমরা কোথায় করব? সে হারানো মানিকটাই বাকি রোগীর আরোগ্য সম্পাদনে হারানো মানিক হলো আরোগ্যকর ঔষধ। এই আরোগ্যকর ঔষধটি আমরা খুঁজে বের করব, এবং সেই ঔষধটি অবশ্যই হোমিওপ্যাথিক খনি ভান্ডারের অমূল্য সম্পদ, অর্থাৎ হোমিওপ্যাথির যে ভান্ডার আছে সেই ভান্ডারের মধ্যে অবশ্যই থাকবে, এবং সেই ভান্ডারের অমূল্য সম্পদ। আসি হলো সম্পদের ব্যাপারে। অমূল্য সম্পদের খনি হলো ম্যাট্রিয়া মেটিকা, কিন্তু রেপার্টরি বা লক্ষণ কোষ বস্তুটি কি? সেটি হলো সেই খনি রাজ্য নির্দিষ্ট মানিকটি সংগ্রহ করার জন্য বিভিন্ন প্রবেশ পথ, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে এইটা, যে এই অমূল্য সম্পদ খানি হলো ম্যাট্রিয়া মেটিকা। তাহলে রেপার্টরি কি? রেপার্টরি বা লক্ষণ কোষ বস্তুটি কি? সেটি হলো খনি রাজ্যের নির্দিষ্ট মানিকটি সংগ্রহ করার জন্য বিভিন্ন প্রবেশ পথ বা প্রবেশদ্বার। লক্ষণ কোষ প্রবেশ পথ দিয়ে আমরা সঠিক মানিক সঞ্চয় করতে পারি। এই এই যে কথাটি, এই কথাটি অনেক দামি। প্রয়োজন হয় পরিশ্রমের। আমি যদি একটু নিজের দিক থেকেই বিচার করি, বা আমরা প্রত্যেকে যদি নিজ নিজ থেকে বিচার করি, একটা ছেলে অর্থাৎ এইচএসসি পাশ করার পর বিজ্ঞান বিভাগ তো থাকতেই হবে, এটা তো বলা মাস বা 6 মাস যাই বলি না কেন, তারা এই সামান্য মেডিকেলে টেকার জন্য মেডিকেল বুয়েট বলি, এমনকি যারা আর্টস কমার্সে পড়ে ডাবিতে চান্স পাওয়ার জন্য বা ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য এই 3-4 মাস বা 6 মাস যে পরিমাণ পড়াশোনা করে, আমার মনে হয়, আমি আমার কথা বলতেছি, আমি হোমিওপ্যাথিতে ঢুকে আজকে প্রায় 15 বছর, ওরা এই 3 মাসে 4 মাসে যে পরিমাণ পড়াশোনা করে বা করছে বা করতেছে, আমি মনে হয় 15 বছরে সব পড়া যদি একত্রিত করা হয় ওদের 3 মাসের পড়ার সমান হবে না। তো সেক্ষেত্রে আমি বলবো, এখানে বলছে যে প্রয়োজন হয় পরিশ্রমের, এই কথাটি কিন্তু অনেক দামি। আমরা পরিশ্রম করতে চাই না, আমরা পরিশ্রমের অনেকখানি লঘু হয়ে যায় যদি আমরা এই যে বিভিন্ন যে সোপানগুলো আছে এগুলো যদি আমরা অতিক্রম করতে পারি। সেই নিয়মগুলি কি? আমরা আসি নিয়মগুলির দিকে। আমি এখান থেকে অল্প সময়ের মধ্যে বের হয়ে যাব। রোগীর বিবরণ অনুযায়ী তাদের বিভিন্নতা দেখা যায়, অর্থাৎ রোগী যে বর্ণনা দেয় এর ভিতর বিভিন্নতা থাকে, ম্যান টু ম্যান ভিন্ন ভিন্নতা থাকে, রোগীর লক্ষণ ভিন্ন ভিন্নতা থাকে। এটা আল্লাহর একটা কৃতিত্ব। পরবর্তী অধ্যায় সমূহে তার পরিচয় আছে, তো স্যারের বইয়ের কথা বলছে, কিন্তু আমাদের কাছে নিয়ম পন্থা সতত ব্যবহার উপযোগী, নিশ্চয় অর্থক বলে মনে হয়, নিশ্চয় অর্থ বলে মনে হয় বা অর্থবোধক বলে মনে হয়েছে, তা হলো কেন্টের নিয়মাবলীর কথা বলছে।
আমি এখান থেকে বের হয়ে যাব এখনই, এই জায়গাটা থেকে বের হয়ে যাব, অন্যদিকে যাব। এখানে প্রথমে রোগীর হিসাবে বলা হয়েছে যে, আবারও বলছি যে অবশ্যই অবশ্যই মানসিক লক্ষণের উপর গুরুত্ব দিব। যদিও আমাদের দেশে যারা অনেকে বলে থাকে যে তারা শুধু মাইন্ড মেথড করে, আসলে মাইন্ড মেথড বলে কোনো মেথড নেই। যারা অনেকে দেখা গেছে এই মাইন্ড রুব্রিক্স গুলোকে মেটাফরিক মিনিংস নেয়, বা যারা এই মেটাফরিক ব্যবহার করে, এই সেগাল সিস্টেম বলা যেতে পারে, মাইন্ড মেথড বলা যেতে পারে না। আমার মনে হয় তাদেরকে সেগাল সিস্টেম বলা যেতে পারে বা সেগাল মেথড বলা যেতে পারে। তো আমরা বলতেছিলাম যে রোগীলিপি করার সময় আমাদের একেবারে প্রাথমিক যে বিষয়গুলো, আমরা কি আরোগ্য করব, রোগী আমাদের কি কমপ্লেইন করে, সেই কমপ্লেইন গুলোর ভিতর থেকে কোন রুব্রিক্সটা লাল কালি দেব, কোনটা কোন মার্কার দিয়ে সাজাবো, এটা ব্যক্তি বিশেষে প্রত্যেকের নিজস্বতা অবলম্বন করে এটি করে থাকেন। আমরা তো রোগীলিপি নিয়ে বেশ অনেকদিন বলতেছি, রোগী পর্যবেক্ষণ বা রোগীলিপি যাই বলি, বিভিন্ন ভাবে আমরা এই জায়গাগুলো থেকে আমরা বলে থাকি। এবারে আমি একটু একেবারে ছোট্ট করে পাবো কিভাবে বিষয়গুলোকে আমরা পাবো। আমরা যদি ধরে নেই, আমরা ধরে নিচ্ছি, যদিও এখানে কিছু ড্রাগের কথা বলা হবে, কিন্তু এইটাই মেইন না, এটা একটা রাস্তা। যেমন একজন পেশেন্ট আমাদের কাছে আসছে, একজন পুরুষ পেশেন্ট বা বাচ্চা পেশেন্ট, তো বাচ্চাটার সাথে আমরা করমর্দন করতে পারি, হ্যান্ডশেক করতে পারি, বা এখন তো করোনার সময় চলতেছে, এখনকার বিষয়টা ভিন্ন। তো আমাদের কাছে একজন অ্যাডাল্ট পেশেন্ট আসলো, পুরুষ পেশেন্ট, আমরা যেহেতু পুরুষ ফিজিশিয়ান বা যারা মহিলা ডাক্তার আছে, মহিলা পেশেন্ট আসলে সেই আচরণটি করতে পারে। আমরা যদি রোগীর সাথে করমর্দন করি বা হ্যান্ডশেক করি, এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু নিতে পারবো। এখন যে কথাটি আমি শেয়ার করতেছি, এটা হচ্ছে ডাক্তার মার্গারি জি ব্লাকি, ওনার বই থেকে। বইটি অনুবাদ করছেন মোহাম্মদ ফজলুল হক স্যার। ওনার বই থেকে এর আগেও আমি একদিন কথা বলছিলাম। তো তো ওনার বই থেকে আমি এটা দেখলাম যে উনি লিখছে খুব সুন্দর করে, একজন রোগীর সাথে যদি করমর্দন করার সাথে সাথেই তার সম্পর্কে অনেক কিছু জানা যায়। একজন হোমিওপ্যাথি চেম্বারে যত সময় থাকে, শুধু চেম্বার কেন, সে রাস্তায় হাঁটবে, চলবে, যে কাজ থাকবে, কাজের মধ্যেও সে রোগী খুঁজে পাবে বা লক্ষণ খুঁজে পাবে। তো বলছে যে যে করমর্দন করার সাথে সাথেই তার সম্পর্কে অনেক কিছু জানা যায়। সম্ভবতই যে রোগীর শুষ্ক হাত দেখা যাবে, ঠান্ডা ও শুষ্ক হাত দেখা যাবে, যখন আমরা হ্যান্ডশেক করব তখন তার হাতটা শুষ্ক মনে হবে এবং ঠান্ডা মনে হবে। তো সেক্ষেত্রে আমরা আর্সেনিকের কথা চিন্তা করতে পারি। আমি কিন্তু চিন্তা করতে পারি, এই কথাটি বলছি। আর্সেনিক দিয়েই দিব এমনটি আমি বলছি না, আমরা আর্সেনিকের কথা ভাবতে পারি। আবার দেখা গেছে ঠান্ডা এবং ভিজা, ঠান্ডা এবং ভিজা হাত যদি হয়, অর্থাৎ মনে হচ্ছে হাতটা একেবারে ভিজা ভিজা ভাব, ঠান্ডাও আছে, ভিজা ভিজা ভাব আছে, যখন আমরা তার সাথে হ্যান্ডশেক করলাম, তখন এই ধরনের যদি আমরা পাই, তাহলে আমরা হিপার সালফের কথা চিন্তা করতে পারি। হিপার দিব এই কথা আমি বলছি না, কেউ এভাবে নেবেন না, জাস্ট আমরা চিন্তা করতে পারি। আবার দেখা গেল তার হাতটি খসখসে, ফাটা ফাটা, নখের অতিশয় বৃদ্ধি আছে। তো এরকম অবস্থা যদি হয়, তো সেক্ষেত্রে আমরা সাইলেশিয়ার কথা চিন্তা করতে পারি বা সাইলেশিয়াকে স্মরণ করায় দেয়। আবার দেখা গেছে হাতটা ঠান্ডা, ভিজা ভিজা থাকলো এবং রোগী এমন ভাবে খুরায়ে খুরায়ে চলে, মনে হয় যেন তার শরীরে হাড় নেই। এরকম অবস্থা যদি আমরা পাই, তাহলে আমরা ক্যালকেরিয়া কার্ভের কথা চিন্তা করতে পারি, ভাবতে পারি, চিন্তা করতে পারি, জাস্ট দিব এই কথা বলছি না। তারপর করমর্দন করতে গিয়ে যদি দেখি যে তার শক্ত সমর্থ, তার হাতটা কি বেশ শক্ত মনে হলো, শক্ত সমর্থ মনে হলো, এবং রোগী সুস্বাস্থ্যের জন্য কৃতজ্ঞতা বোধ থাকলে, বুঝতে হবে তা লাইকোপোডিয়ামের ফল আর কি। লাইকোপোডিয়ামের কথা আমরা চিন্তা করতে পারি। হাতে প্রচুর ঘাম, প্রচুর ঘাম, 19 বছরের একটি বালিকার হাত দিয়ে ফোঁটায় ফোঁটায় ঘাম ঝরতো। তার কথায় জানা গেল যে সে হোমরা চোমরা কোনো এক বসের অধীনে কাজ করত। তো টাইপ করতে গিয়ে দেখা যেত তার এতটাই ভিজে যেত, লেফটে যেত, যে ওই
কাগজটি পুনরায় আবার টাইপ করতে হতো, এরকম অবস্থা আছে। এবং সে কি করত, তার যে যে অ্যাপ্রন পরতো সেই অ্যাপ্রন দিয়ে তার হাত মুছতে হতো, এত বিশ্রী ভাবে ঘামতো যে তাও ভিজে একাকার হয়ে যেত। তো তাকে যে উম, উম, কি অর্থাৎ মার্গারি জি ব্ল্যাকি সাহেব বলছেন যে তাকে থুজা দিয়ে সে ভালো হয়ে গেছিল। আমি তার কথাগুলোই বলছি এখানে, আমার ব্যক্তিগত কথা না। তো এই যে বিষয়টা আমাদের, আমরা যারা, আমি বলতে চাচ্ছি এইটা যে আমরা যারা হোমিওপ্যাথ নিয়ে কাজ করি, তো আমাদের সার্বক্ষণিক সার্বক্ষণিক আমি এর আগের কয়েকটা ক্লাসে বলছিলাম যে ওয়েটিং রুমে যারা থাকবে তাদের দিকেও আমাদের নজর রাখতে হবে। তো এমনটি হচ্ছে আমাদের চিন্তা করতে হবে। এবারে আমরা একটু কি নোট প্রেসক্রিপশন সম্পর্কে একটু কথা বলবো। কি নোট প্রেসক্রিপশন, কি নোট অনেক ধরনের প্রেসক্রিপশন আছে, অনেক ধরনের প্রেসক্রিপশন আছে। তার ভিতর থেকে আমরা অনেক, এই যে অনেক ধরনের প্রেসক্রিপশন আছে এ থেকে আমরা একটা সময় বলবো, ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করব বলার জন্য। যেমন লক্ষণ সমগ্রতার ভিত্তিতে প্রেসক্রিপশন আছে, চারিত্রিক লক্ষণের ভিত্তিতে প্রেসক্রিপশন আছে, কনস্টিটিউশনাল প্রেসক্রিপশন আছে, বা ক্লাসিক্যাল প্রেসক্রিপশন আছে, কিনোট প্রেসক্রিপশন আছে, অ্যাকিউট প্রেসক্রিপশন আছে, মায়োজোমেটিক প্রেসক্রিপশন আছে, বা কারণ তত্ত্ব পজিশন ভিত্তিক কারণ প্রেসক্রিপশন হয়, ইন্টারকারেন্ট প্রেসক্রিপশন হয়, বংশগত প্রবণতা বা অদ্ভুত বিশেষ রোগ এক্ষেত্রে প্রেসক্রিপশন হয়। তো এই ধরনের বিভিন্ন ধরনের প্রেসক্রিপশন আছে। আমরা এই প্রেসক্রিপশন গুলো আস্তে আস্তে যাব সামনের দিকে। তো আজকে আমরা কি নোট প্রেসক্রিপশন নিয়ে একটু কথা বলতেছি। কি নোট প্রেসক্রিপশন, এটা আমাদের দেশে আমরা যারা প্রেসক্রিপশনটা বেশি করি, আমার ইচ্ছা ছিল টোটালিটি প্রেসক্রিপশন নিয়ে আলোচনা করব। তো দেখি কি নোটটা শেষ করে যদি আমি ওখানে যেতে পারি, সময় পারি, তো চেষ্টা করব। তো কি নোট প্রেসক্রিপশনটা কি, এই কি নোট প্রেসক্রিপশন নিয়ে একটু চেষ্টা করব। এটা আমি এই যে ডাক্তার শাহিন মাহমুদের বইয়ের সহযোগিতা নিয়ে শেয়ার করছি। চিকিৎসকগণের মধ্যে এমন অনেক অগ্রগামী চিকিৎসকগণও আছেন যারা একটি কেসের ক্ষেত্রে একটি বা দুটি মূল লক্ষণ বা কিনোট নিয়ে ব্যাপক সফলতার সাথে প্রেসক্রাইব করেন। এই খুব গুরুত্বপূর্ণ কথা যে চিকিৎসকগণের মধ্যে এমন অনেক অগ্রগামী চিকিৎসক আছেন। এখান থেকে আমি একটু বারবার বলার চেষ্টা করব, চিকিৎসকগণের মধ্যে এমন অনেক অগ্রগামী চিকিৎসকগণ আছেন যারা একটি কেসের ক্ষেত্রে বা একটি পেশেন্টের ক্ষেত্রে বা একটি রোগী পর্যবেক্ষণের পর একটি বা দুটি মূল লক্ষণ বা কিনোট নিয়ে ব্যাপক সফলতার সাথে প্রেসক্রাইব করেন। ব্যাপারটি তখনই সম্ভব হয় যখন অভিজ্ঞ চিকিৎসক সম্পূর্ণ কেসের প্রতিনিধিত্বকারী অল্প কয়েকটি কিনোট চিহ্নিত করতে পারেন। এই এই সেন্টেন্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রেসক্রিপশন টেকনিকটির সফলতা চিকিৎসকের দক্ষতা, সুনিপুণতা, ধীশক্তি বা তার এক্সট্রা কোনো যোগ্যতা বা তার নিজস্বতার উপর নির্ভর করে। হতে পারে তা বৈজ্ঞানিক, দর্শনগত বা স্বজ্ঞান সুলভ দক্ষতা। এই জায়গাটা আমাদের খুবই মনে রাখতে হবে, খুবই মনে রাখতে হবে যে কখন একজন কিনোট প্রেসক্রিপশন করতে পারবেন, কখন আমি একটা দুইটা লক্ষণ নিয়ে প্রেসক্রিপশন করতে পারবো, সেই যোগ্যতাটুকু আমাদেরকে অর্জন করতে হবে। সেই যোগ্যতাটুকু অর্জন করতে হলে যারা এই ধরনের প্রেসক্রিপশন করে তাদের কাছে হয় হাতে কলমে বা অন্য যেভাবে হোক আমরা তাদের সহযোগিতা নেওয়া চেষ্টা করতে হবে, আমাদের দক্ষতা অর্জন। এই প্যারাটি আমি আবার একটু পড়ছি। প্যারাটি চিকিৎসকগণের মধ্যে আমি চিকিৎসকগণ আছেন কেসের একটি বা দুইটি কিনোট নিয়ে ব্যাপক সফলতার সাথে। ব্যাপারটি তখনই সম্ভব, আমরা খুব মনোযোগ দেওয়ার চেষ্টা করি। স্যার আমাকে শোনা যাচ্ছে তো স্যার? জি স্যার, মাঝে মাঝে সাড়া দেন। স্যার তো ব্যাপার বজ্র কণ্ঠ আমরা শুনছি স্যার। কেসের প্রতিনিধিত্বকারী
ব্যাপারটি তখনই সম্ভব হয় যখন এখন তো আর শোনা যায় না। এখন আর শুনতে পাচ্ছি না। জি স্যার, আমাদের আব্দুল কিনোট প্রেসক্রিপশন পড়াচ্ছেন। ধৈর্য ধরে আল্লাহ মা সাবিরিন। আব্দুল স্যার, আপনাকে খুঁজছি আমরা স্যার স্যার। আপনি আব্দুল বলিষ্ঠ স্যার সম্ভবত বলিষ্ঠ কণ্ঠ নেটওয়ার্কের বলছেন আর তো আসছে না বোঝা যাবে। স্যার বলছে বলিষ্ঠ তথ্য কণ্ঠে শোনা যাচ্ছে। আর এই সব স্যারের তথ্যগুলো নেটওয়ার্ক দিতে হলে তো অনেক প্রবলেম। পরিশ্রম করতে হয়, পরিশ্রম করে এই তথ্যগুলো সরবরাহ করা। এসব বহুত শুকরিয়া আল্লাহ পাকের। আব্দুল, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। বেশি আপনি দেননি হয়তোবা। আমি আমার কথাই বললাম। এই জন্য এই টেকনিক গুলো, এই যে কৌশল গুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট, যেটা আব্দুল হক আসসালামু স্যার আলাইকুম। আলোচনা করতেছে। হ্যাঁ, ওই যে সেদিনকে এলএম ওয়ালাইকুম খান সালাম যেমন স্যার, বললো কেমন যে, আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ওই যে এলএম খানও যেমন বললেন যে তার বস বললো বিরয় নিয়ে দিতে, তখন বললো যে আমি যে বিরয় নিয়ে এত বললাম, তা আমার তো দেখলাম পড়াই হলো না। তার মানে এই খুঁটিনাটি বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয়। জি স্যার। ভাবে তো শুরু করি স্যার। জি স্যার, জি জি স্যার। আলহামদুলিল্লাহ, তো নেটটা আবার পেলাম। তো যেখানে আমি ছিলাম, যে ব্যাপারটি তখনই সম্ভব হয় যখন অভিজ্ঞ চিকিৎসক সম্পূর্ণ কেসের প্রতিনিধিত্বকারী অল্প কয়েকটি কিনোট চিহ্নিত করতে পারেন। এটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কাজ। এই অনেকগুলো রোগী অনেকগুলো লক্ষণ বলবে, আমরা যখন রোগী লিপি করব অনেক লক্ষণ বলার পর তার ভিতর থেকে কেসের প্রতিনিধিত্বকারী অল্প কয়েকটি কিনোটকে যদি আমরা ভালোভাবে চিহ্নিত করতে পারি, তাহলে আমরা কিনোট প্রেসক্রিপশন করতে পারবো। এই প্রেসক্রিপশন টেকনিকটির সফলতা চিকিৎসকের ধীরশক্তি দক্ষতার উপর নির্ভর করে। হতে পারে তা বৈজ্ঞানিক, দর্শনগত বা অন্য কোনো নিজস্বতা। এবার আসি মূলত কিনোট প্রেসক্রাইবিং টেকনিক নিয়ে হোমিওপ্যাথি সমাজে এখনো বিভিন্ন ধরনের অনেক ধরনের মতামত বা বিতর্ক আছে, থাকবে, এটা চলমানই আছে। তো বলা হয়েছে যে এই কিনোট প্রেসক্রিপশন টেকনিকটা নিয়ে অনেকের মধ্যেই বিভিন্ন ধরনের মত পার্থক্য, বিতর্ক এগুলো আছে। ধারণার অস্পষ্টতা দেখা যায়, বিতর্ক দেখা যায়, ধারণার অস্পষ্টতা দেখা যায়। কিনোট শব্দটি দ্বারা, কিনোট শব্দটা কি? আমরা যারা হোমিওপ্যাথির সাথে আছি, আমরা তো কি বলা যেতে পারে যে রোগীর কাছ থেকে দুই একটা লক্ষণ নিয়ে অমনি সেই দুই একটা লক্ষণের বিপরীতে যে ওষুধ আছে, ম্যাট্রিয়ামেটিকা দেখি বা রেপার্টরি দেখি বা আমার মস্তিষ্কে যা আছে সেইগুলোর ভিতর থেকে আমরা দুই একটা নিয়ে যাই। কিন্তু আমরা শেষের দিকে কিছু কিনোটের ড্রাগের কথা এবং লক্ষণের কথা বলবো, যদিও নেটে অনেক সময় নিয়ে গেছে। তো একটি কিনোট প্রেসক্রাইবিং করতে প্রেসক্রাইবারকে একটি কেসের কিছু চমকপ্রদ ও বিশেষভাবে চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন লক্ষণকে চিহ্নিত করতে হয়। আমি আবার বলি সেন্টেন্সটি, একটি কিনোট প্রেসক্রাইবিং করতে, একটি কিনোট প্রেসক্রাইবিং করতে প্রেসক্রাইবারকে একটি কেসের কিছু চমকপ্রদ, আমাদের যে যে কথাটি সম্ভবত অর্গানের 153 নম্বর সূত্রে আছে, আমরা এটা দেখে নিব, ও বিশেষভাবে চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন, অদ্ভুত, রিয়ার, এরকম সিঙ্গাল, এরকম বিষয়গুলো আছে। বৈশিষ্ট্য সম্পন্ন লক্ষণকে চিহ্নিত করতে হয়, যা একটি নির্দিষ্ট ঔষধকে অত্যন্ত শক্তিশালীভাবে ইঙ্গিত করে। আমরা একটি কিনোট প্রেসক্রাইবিং যখন করব তখন আমাদেরকে কি করতে হবে? কেসের যে কেসটা আমরা নেব, কেসটার মধ্যে অবশ্যই কিছু চমকপ্রদ বা অসাধারণ, সিঙ্গাল অথবা অদ্ভুত এই ধরনের কিছু লক্ষণ থাকতে হবে।
ও বিশেষভাবে চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন লক্ষণ চিহ্নিত করা হয়, যা একটি নির্দিষ্ট ঔষধকে অত্যন্ত শক্তিশালীভাবে ইঙ্গিত করে। একটা নির্দিষ্ট ঔষধকে শক্তিশালীভাবে ইঙ্গিত করে। মূলত এখানে কি বলা যেতে পারে যে এই যে বিষয়গুলো এখানে আমরা একটু যাচ্ছি। হোমিওপ্যাথিক সমাজে এই কিনোট প্রেসক্রিপশনের প্রতি একটি নেতিবাচক অভিব্যক্তির সৃষ্টি হয়। বলা হয়েছে যে এই হোমিওপ্যাথিক সমাজে এই কিনোট প্রেসক্রিপশনের প্রতি একটি নেতিবাচক অভিব্যক্তির সৃষ্টি হয়। সাধারণত অনেকেই এটা করে থাকেন। হোমিওপ্যাথিক সমাজে এই কিনোট প্রেসক্রিপশনের প্রতি একটি নেতিবাচক অভিব্যক্তির সৃষ্টি হয়। যদিও লিপি, অ্যালেন, গার্নেসি ও ন্যাশের মতো প্রেসক্রাইবারগণ এই টেকনিক অনুসরণ করেছেন, কিন্তু কেন্ট সাহেব এই কিনোট প্রেসক্রিপশনের বেশ বিরোধী। কেন্ট সাহেব কিনোট প্রেসক্রিপশনের বেশ সমালোচনা করেছেন। তোমরা আসি এই জায়গায় যে হোমিওপ্যাথিক সমাজে এই কিনোট প্রেসক্রিপশনের প্রতি একটি নেতিবাচক অভিব্যক্তির সৃষ্টি হয়। যদিও লিপি, অ্যালেন, গার্নেসি ও ন্যাশের মতো প্রেসক্রাইবারগণ এই টেকনিকের অনুসরণ করেছেন এবং এর সপক্ষে কথাও বলে গেছেন, কিন্তু তারপরেও ক্লাসিক্যাল কমিউনিটিতে এই প্রেসক্রাইবিং এর আর্টটি চর্চাকে আজও ঠিক ভালো চোখে দেখা হয় না বা এ ব্যাপারে এখনো বহু অস্পষ্টতা অনুভব করে। এটার ব্যাপারে আমরা এটা বলতে চাচ্ছি যে অনেকেই আছে বিজ্ঞজনদের মধ্যে যারা হোমিওপ্যাথির মহারথী, যাদের আমরা হোমিওপ্যাথি পেয়েছি, তো এই তাদের মধ্যেও এই কিনোট প্রেসক্রিপশন নিয়ে বেশ দ্বিমত আছে। কেউ কেউ এটাকে সমর্থন করছেন, কেউ কেউ এটাকে সমর্থন করেন না। বিশেষ করে কেন্ট সাহেব, শ্রদ্ধেয় কেন্ট মহোদয় এটার বেশ সমালোচনা করছেন। তো আমরা বলতে পারি ক্ষেত্র বিশেষে কখনো কখনো আমাদের এটার প্রয়োজন হয়ে পড়ে, আমরা সামনে সেটা পাবো। তো ঔষধের কিনোট মূলত তিনটি প্রধান উৎস থেকে আমরা জানতে পারি। এই যে কিনোটের যে তিনটা প্রধান উদ্দেশ্য, প্রুভিংস, ভেরিফাইড সিম্পটম, প্রুভিং সিম্পটম, আর ক্লিনিক্যাল ইন্ডিকেশন বা ক্লিনিক্যাল সিম্পটম গুলো, এটা আমরা সবাই জানি, এই জন্য এটা নিয়ে আমি কথা বলছি না। হ্যানিম্যানের অর্গানন অফ মেডিসিনের 153 নম্বর অ্যাফোরিজমে একটি কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ বলেছেন অসাধারণ, অনন্য, বিরল, অদ্ভুত, চমকপ্রদ লক্ষণ। মূলত সেই দৃষ্টিভঙ্গি থেকেই ডাক্তার গার্নেসি সর্বপ্রথম তার বিভিন্ন প্রবন্ধে কিনোট প্রেসক্রাইবিং টেকনিক নিয়ে আলোচনা শুরু করেন এবং ব্যাপক সমালোচনার মুখোমুখি হন। অবশেষে তিনি তার গ্রন্থে এ ব্যাপারে একটি ব্যাখ্যা ব্যক্ত করেন। আমরা যাব সেই ব্যাখ্যাটির দিকে। তো আমরা এই জায়গাটা আবার একটু দেখি। ডক্টর হ্যানিম্যানের অর্গানন অফ মেডিসিনের 153 নম্বর অ্যাফোরিজমে একটি কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ বলেছেন অসাধারণ, অনন্য, বিরল, অদ্ভুত, চমকপ্রদ লক্ষণকে। এই কথা কয়টা আমরা খুব মনে রাখার চেষ্টা করি। অসাধারণ, অনন্য, বিরল, অদ্ভুত, চমকপ্রদ, এই লক্ষণগুলো খুবই এই পাঁচটা কথা আমরা মনে রাখার চেষ্টা করি। মূলত আমরা ওষুধ করার ক্ষেত্রে এই ধরনের লক্ষণগুলোকে নেওয়ার চেষ্টা করব। তো পিকিউআরএস বলে যেটাকে বলে পিকিউআরএস, জি স্যার। তো ধন্যবাদ স্যারকে, সংক্ষেপে মনে রাখার টেকনিকটা স্যার বলে দিয়েছেন। তো এই জায়গাটা আমরা খুব ভালোভাবে চেষ্টা করব। মূলত সেই দৃষ্টিভঙ্গি থেকে বলতেছিলাম যে ডক্টর গার্নেসি সর্বপ্রথম তার বিভিন্ন প্রবন্ধে কিনোট প্রেসক্রাইবিং টেকনিক নিয়ে আলোচনা শুরু করেন এবং ব্যাপক সমালোচনার মুখোমুখি হন। অবশেষে তিনি তার কিনোট প্রেসক্রাইবিং এর ব্যাপারে একটি ব্যাখ্যা ব্যক্ত করেন। ব্যাখ্যাটি আমি বাংলাটা পড়ছি। এই চিকিৎসা পরিকল্পনাটিকে হয়তো প্রথম দৃষ্টিতে নতুন ও সমালোচনাযোগ্য বলে মনে হবে। তিনি তার ব্যাখ্যাটিতে বলেন যে এই চিকিৎসা পরিকল্পনাটিকে হয়তো প্রথম দৃষ্টিতে নতুন ও সমালোচনাযোগ্য বলেই মনে হবে, বিশেষ করে যেখানে আপাত দৃষ্টিতে
একটি একক লক্ষণের উপর প্রেসক্রাইবিং হচ্ছে বলে মনে হয়, কিন্তু বস্তুত তা নয়। এটি কেবল কিছু শক্তিশালী চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন লক্ষণকে নির্দেশ করতে বর্ণনা করা হয়। এই জায়গাটা কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে হবে। ডক্টর গার্নেসি সাহেব এই বিষয়টি বলছেন যে এই চিকিৎসা পরিকল্পনাটিকে হয়তো প্রথম দৃষ্টিতে নতুন এবং সমালোচনার যোগ্য বলে মনে হবে, বিশেষ করে যেখানে আপাত দৃষ্টিতে একটি একক লক্ষণের উপর প্রেসক্রাইবিং করা হচ্ছে বলে মনে হয়, কিন্তু বস্তুত তা নয়। এটি কেবল কিছু শক্তিশালী চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন লক্ষণকে নির্দেশ করতে বর্ণনা করা হয়, যা প্রায়শই কর্তৃত্বকারী লক্ষণ হিসাবে দেখতে পাওয়া যায় এবং বোঝানো হয় যদি এই লক্ষণটি থাকে তবে ম্যাট্রিয়ামেটিকা বা সিম্পটম কোডেক্স এর অন্যান্য সমস্ত লক্ষণ থাকবে। এরকমটি বোঝানো হয় যে গুরুত্বপূর্ণ যে লক্ষণগুলো আছে 153 যেটি বলা হয়েছে, এর লক্ষণগুলো যদি পাওয়া যায় তো ওই মেডিসিনে আরো অন্যান্য অনেক লক্ষণ পাওয়া যাবে যা ওই মেডিসিনের আছে, যেগুলো সাধারণভাবে আমরা জানি। এই বিষয়টাকে আমরা মনে রাখার চেষ্টা করি যে আমরা কিভাবে কিনোট প্রেসক্রিপশন যদি করতে হয় তাহলে আমাদের কি কি যোগ্যতা থাকতে হবে। অবশ্য ডাক্তার হেরিং এই কিনোট লক্ষণ নিয়ে সমালোচনার আগেই এ ব্যাপারে তার প্রমাদ বা দৃষ্টিভঙ্গি তার ভাষায় ব্যক্ত করেন। খুব মনোযোগের সাথে শুনবো, মনে রাখার চেষ্টা করব, আল্লাহ যেন আমাকেও মনে রাখার তৌফিক দেন। অবশ্যই ডাক্তার হেরিং এই কিনোট লক্ষণ নিয়ে সমালোচনার আগেই এ ব্যাপারে তার প্রজ্ঞা, মতামত বা দৃষ্টিভঙ্গি তার ভাষাতেই ব্যক্ত করেন এবং তিনি বলেন তিনি একটি কেসে প্রেসক্রাইবারের জন্য অন্তত 3টি ক্যারেক্টারিস্টিক লক্ষণের উপর ভিত্তি করে করতে হবে বলে মতামত প্রকাশ করেন। অর্থাৎ তিনি বলছেন যে কোনো একটা কেসে মিনিমাম 3টি ক্যারেক্টারিস্টিক লক্ষণ থাকতে হবে। মূল কথা, তিনি একটি কেসে প্রেসক্রাইবারের জন্য অন্তত 3টি ক্যারেক্টারিস্টিক লক্ষণের উপর ভিত্তি করে করতে হবে বলে মতামত ব্যক্ত করেন। তিনি বলছেন, ডক্টর হেরিং বলতেছেন যে মিনিমাম 3টি চারিত্রিক লক্ষণ থাকতে হবে, মিনিমাম। তো আমরা যাচ্ছি সেদিকে। তো হেরিং এর এই কথাটি আমরা মনে রাখার চেষ্টা করি। গার্নেসি সাহেব যে কথাগুলো বলছেন সেগুলো আমরা মনে রাখার চেষ্টা করি। এবার আমরা একটু সামনে আগায় যাই। আমরা কি আমাদের শাস্ত্রে বহুদিনের অমীমাংসিত বহু সংখ্যক কেসের অগ্রগতির দ্বার রুদ্ধ হলে কিংবা ঔষধ এ ধরনের কোন একটি বা গুটি কয়েক লক্ষণের মাধ্যমে নির্বাচিত ঔষধের দ্বারা আরোগ্য সম্পাদিত হতে দেখিনি? এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে যে আমরা কি আমাদের শাস্ত্রে বহুদিনের অমীমাংসিত বহু সংখ্যক কেসের অগ্রগতির দ্বার রুদ্ধ হলে কিংবা ঔষধ খুঁজে পাওয়া সম্ভব না হলে এ ধরনের কোনো একটি বা গুটি কয়েক লক্ষণের মাধ্যমে নির্বাচিত ঔষধের দ্বারা আরোগ্য সম্পাদিত হতে দেখিনি? এখানে আমরাও আমাদের ক্ষেত্রে আমরা দেখি অনেক সময় আমরা অনেক লক্ষণ নিয়ে যখন আমরা টোটালিটি করার পর অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিষয়টা এরকম হচ্ছে, টোটালিটি নেয়ার পরেও আবার ব্যর্থ হচ্ছি। অনেক ক্ষেত্রে দেখা যায় রোগীর একেবারে আনকমন কিছু লক্ষণ থাকে, পরবর্তীতে সেই আনকমন লক্ষণটি আমরা অনেক রোগীদের ক্ষেত্রে যারা আমাদের প্রতি আস্থাশীল, আমাদের কাছ থেকে চলে যায় না, আমাদের কাছে থাকে, বা অনেক পেশেন্ট এরকম আছে যে অন্য কোথাও যেতে চাইলেও জিজ্ঞেস করে, ডাক্তার সাহেব আমি তো দীর্ঘদিন আমার ফ্যামিলির সবাই আপনারই চিকিৎসা নেয়, তো আমরা তো অন্য কোথাও যেতে চাচ্ছি না, আপনি একটু দেখেন কি করা যায়। এরকম কথা অনেক পেশেন্টই বলে, অনেক রোগী বলে। তো তখন যদি আমরা তাদের এই যে আনকমন বা অদ্ভুত যে লক্ষণগুলোর কথা বলা হয়েছে, তো এই লক্ষণগুলো যদি আমরা রোগীলিপির ভিতর থেকে এর 2-4টা লক্ষণ নিয়ে আমরা কিন্তু অনেক সময় মানে কাকতালীয় ভাবে আমরা সাফল্য পেয়ে যাই। তো সেক্ষেত্রে এটাকে যে আমরা একেবারে গুরুত্ব দিব না এমনটি না, ক্ষেত্র বিশেষ আমাদের কিনোট প্রেসক্রিপশনের প্রয়োজন আছে। আমি বলবো যে কখনো কখনো আমাদের এরকম হয়, যদি আমরা টোটালিতেও আমরা ফেলিওর হতেই পারি, টোটালিটি করলেই যে সব হয়ে যাবে এমনটি বলা যায় না। তবে অদ্ভুত লক্ষণের উপর, অর্থাৎ সেই প্রতিনিধিত্বকারী যে
ওষুধের প্রতিনিধিত্বকারী লক্ষণগুলো যদি আমরা পেয়ে যাই, সেটা ছোটখাটো লক্ষণ হলেও অনেক সময় আমাদের মুখে হাসি ফোটায়। তো আমরা নিজেরাই এরকম একাধিক কেসের উল্লেখ আমি করতে পারি। আমার নিজেরই, এটা বলতেছি হ্যারিং, আমার নিজেরই এরকম একাধিক কেসের উল্লেখ আমি করতে পারি। লক্ষণ সমগ্রতা নির্ণয় হলে তো ভালো হলো, লক্ষণ সমগ্রতা বা টোটালিটি যেটা, এটা নির্ণয় হলে তো ভালো, না হলে কি এই লক্ষণের গুরুত্বকে আমাদের অস্বীকার করতে হবে? এটা হ্যানিং বলছে যে আমরা যদি টোটালিটি নিতে পারি তো ভালো, যদি টোটালিটি আমরা নিতে না পারি তো সেক্ষেত্রে আমরা এই লক্ষণের গুরুত্বকে আমাদের অস্বীকার করতে হবে। সে বলতেছে, মানে এখানে তার প্রশ্ন আছে। তো এই অর্থাৎ সে বোঝাতে চাইছে যে এটাকে আমরা অস্বীকার করতে পারি না। এই কথাগুলো, হ্যারিং এর কথাগুলো কিন্তু অনেক দামি। হ্যারিং সাহেবের কথাগুলো বেশ ভালো লাগছে আমার কাছে। তো আমাদের কিনোট প্রেসক্রিপশনেরও আমাদের গুরুত্ব আছে, আমরা অনেকেই এটার গুরুত্ব দেই না, সমালোচনা করি। তো ক্ষেত্র বিশেষ আমাদের কিনোট প্রেসক্রিপশন কখনো কখনো করার প্রয়োজন হয়। অনেক সময় আমরা টোটালিটি করার পরেও অনেকবার ফেল করে যাই, ফেল করে যাওয়ার পর হঠাৎ করে দেখা যায় অনেক এই ধরনের রেয়ার লক্ষণ বা অদ্ভুত বিষয়গুলো আছে, যেগুলো কন্ট্রাডিক্টরি লক্ষণ যেগুলো আছে, এই লক্ষণগুলো দিয়ে আমরা অনেক সময় সফল হয়ে যাই। ম্যাথমেটিকার উপর ব্যাপক ও সুগভীর পড়াশোনার ফলে অর্জিত জ্ঞান কিনোট প্রেসক্রিপশনের সফলতার মূল চাবিকাঠি। এই সেন্টেন্সটি আমাদের খুব বেশি মনে রাখতে হবে। ম্যাথমেটিকার উপর ব্যাপক ও সুগভীর পড়াশোনার ফলে অর্জিত জ্ঞান কিনোট প্রেসক্রিপশনের সফলতার মূল চাবিকাঠি। যেমন আমরা যারা হাসান মির্জার বই পড়ছি, 6 দশকের অভিজ্ঞতা, তো সেখানে কিন্তু হাসান মির্জা অনেক ক্ষেত্রেই এ ধরনের কিনোটের কথা বিভিন্ন জায়গায় বলছেন যে আমি এটা ব্যবহার করে এরকম সফলতা পাইছি, আপনারাও করেন। এভাবেই বলা আছে যে আমি করে সফলতা পাইছি, আপনারাও করে দেখেন। তো এই যে হাসান মির্জার মতো যারা আছে, যাদের ম্যাথমেটিকার বিশাল দখল ছিল, আল্লাহ পাক ওনার জান্নাতবাসী করুন। তো এই ম্যাথমেটিকার উপর ব্যাপক ও সুগভীর পড়াশোনার ফলে অর্জিত জ্ঞান কিনোট প্রেসক্রিপশনের সফলতার মূল চাবিকাঠি। অ্যালেনের ম্যাথমেটিকাতে বহু চমকপ্রদ লক্ষণ রয়েছে যেগুলো বোল্ড করে দেওয়া হয়েছে। কোন কোন ম্যাথমেটিকাতে উক্ত লক্ষণগুলো ইটালিক করেও দেওয়া আছে। এবারে আছে কয়েক মিনিট সময় আছে, আমি কয়েকটা ওষুধের কিনোট বলার চেষ্টা করতেছি। ওষুধের কথা বললে সবাই একটু প্লিজড থাকে আর কি। তো আমি কয়েকটা কিনোট বলার চেষ্টা করতেছি। অ্যাসকিউলাস হিপ, আমরা যদি কেউ আর এটা তো ইউটিউবে দিয়ে দেন, তো সেখান থেকে আমরা দেখে নিতে পারবো বা আমিও পরে আবার দেখতে পারবো। অ্যাসকিউলাস হিপ, এখানে একটি কিনোটের কথা বলা হয়েছে। কলিনসোনিয়া ঔষধটি প্রদানের পর অর্শের উন্নতি হয়েছে কিন্তু আরোগ্য করতে ব্যর্থ হচ্ছে। অর্থাৎ কলিনসোনিয়া প্রয়োগ করার পর অর্শের উন্নতি হয়েছে, পাইলসের উন্নতি হয়েছে, কিন্তু আরোগ্য করতে ব্যর্থ হচ্ছে। তখন আমরা অ্যাসকিউলাস হিপের কথা চিন্তা করতে পারি কিনোট প্রেসক্রিপশনের ক্ষেত্রে। অ্যাব্রোটেনাম, এখানে যে কিনোটটি এই শাহিন মাহমুদ স্যারের এখানে আছে, এটি আমি আসলে আগে কখনো দেখিনি, বেশ মনে হচ্ছে মজার। অ্যাব্রোটেনাম প্লুরিসিতে অ্যাকোনাইট ও ব্রায়োনিয়ার যখন আক্রান্ত পার্শ্বে একটি চাপ বোধের জন্য শ্বাস প্রশ্বাসের সমস্যা রয়ে যায়। অর্থাৎ বলা হয়েছে অ্যাকোনাইট এবং ব্রায়োনিয়া প্রয়োগ করার পরও আক্রান্ত পাশে একটি চাপ বোধ, যে পাশে সে আক্রান্ত হয় সেই পাশে চাপ বোধ অনুভব করে এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা রয়েই যায়, সেক্ষেত্রে অ্যাব্রোটেনাম ব্যবহারের কথা বলা আছে। অ্যানাকার্ডিয়ামের ব্যাপারে তো আমরা সবাই জানি যে অভিশাপ দেওয়ার প্রবণতা যেটা, এবং শপথ করার অপ্রতিরোধ্য ইচ্ছা, অভিশাপ দেবার এবং শপথ করার অপ্রতিরোধ্য ইচ্ছা। আমি অবশ্য কয়েকটা পেশেন্টকে এই অভিশাপ দেওয়ার ইচ্ছা এটা বেশি দেখছিলাম, শপথেরটা অত বেশি দেখি নাই। তো আমি একটা কয়েকটা রোগীতে আমি দিছি এই ধরনের ইসে, তো আলহামদুলিল্লাহ রেজাল্ট খারাপ হয়নি একেবারে। এন্টিম ক্রুড, পায়ের তলায় বড় বড় শক্ত করা, হাঁটার সময় খুব লাগে, বিশেষ করে শক্ত মেঝেতে খালি পায়ে হাঁটলে, এক্ষেত্রে এন্টিম ক্রুডের কথা বলা হয়েছে।
এবার ব্লাটাওয়ারির যে কিনোটটার কথা এখানে বলা হয়েছে, এটা সত্যি আমি আজকের মানে কি বলা যায় এই ক্লাস শুরুর আগে দেখছিলাম, এর আগে কখনো দেখি নাই। ব্লাটাওয়ারি বলা হয়েছে সার্বদৈহিক শোথ। শোথ আমরা বুঝি সুইলিং হওয়া, শোথ বা ইডিমা এরকম। তো সার্বদৈহিক শোথ ড্রপসি, তো সার্বদৈহিক শোথ যখন এপিস, অ্যাপোসাইনাম ও ডিজিটালিস ব্যর্থ হয় তখন ব্লাটাওয়ারি ব্যবহারের কথা বলা হয়েছে। যে সার্বদৈহিক শোথে যখন এপিস, অ্যাপোসাইনাম এবং ডিজিটালিস ব্যর্থ হয় তখন ব্লাটাওয়ারিয়াল ওরিয়েন্টালিস ব্যবহারের কথা বলা হয়েছে। তো ব্লাটা ওরিয়েন্টালিস তো আমরা শুধুমাত্র কি বলা যেতে পারে মাদার ব্যবহার করি, আর ওই যে কি শিশুদের শ্বাসকষ্ট টষ্ট এগুলোই আমরা ব্যবহার করি, তাও মাদার ব্যবহার করি, অনেকেই মাদার ব্যবহার করি। আমার কাছে যদিও 50 সহস্রতমিকের কয়েকটা শক্তি আছে ব্লাটাওয়ারি। তো ক্যালকেরিয়া কার্ভ, ঘুমের সময় মাথা প্রচুর পরিমাণে ঘামে, যেখানে মাথা রাখে সেই স্থান এবং আশপাশের স্থানের বালিশ ভিজে যায়। বলা হয়েছে যে ঘুমের সময় তার মাথায় প্রচুর পরিমাণে ঘাম থাকবে, যেখানে মাথা রাখে সেই স্থানে আবার আশপাশের। ক্যালকেরিয়া কার্ভ অনেক বড় একটা রেমেডি। এটাকে আসলে এরকম দুই এক কথায় বলা যায় না, তো জাস্ট কি নোটের কথা বলা হয়েছে এই আর কি। কস্টিকাম, কস্টিকাম আমি শেষ করে দেবো, অল্প সময় শেষ হয়ে আসছে। কয়েকটি অঙ্গের যুগপৎ প্যারালাইসিস, মানে কয়েকটি অঙ্গের প্যারালাইসিস, কণ্ঠস্বর সংশ্লিষ্ট অঙ্গসমূহ, জিহ্বা বা জিহ্বা টাং আর কি, চোখের পাতা, মুখ, প্রান্তীয় অঙ্গ, মূত্রথলি, ডান পাশের আক্রমণ প্রবণতা, শীতল বাতাস বা দমকা বাতাস লাগিয়া রোগ উৎপত্তি, টাইফয়েড, টাইফয়েড বা ডিপথেরিয়ার পর পক্ষাঘাত, রোগ আক্রমণ খুব ধীরে ধীরে বিকশিত হয়। এটাও আমরা খুব মনে রাখি, কোস্টিকামের এটা ভালো ভালো লক্ষণ। অনেক ঔষধেই আছে, অনেক রেমেডিতেই আছে, রোগ আক্রমণ খুব ধীরে ধীরে বিকশিত হয়। এক্ষেত্রে আমরা কোস্টিকামের কথা চিন্তা করব। এই যে সিমিসি ফিউগা বা অ্যাক্টিয়া রেসিমোসা, তো এই সিমিসি ফিউগা ঘাড় ও পিঠের বাতজনিত ব্যথা, আড়ষ্ট অনুভব করে, খঞ্জ হয়ে যাওয়ার মতো, এই খঞ্জ শব্দটা আমি ভালো জানি না, এই ঠিক ভালো বুঝতে পারতেছি না আমি এই খঞ্জ শব্দটা, হয়ে যাবার মতো অনুভব করে, মনে হয় সংকুচিত হয়ে আছে, মেরুদণ্ড সংবেদনশীল, বিশেষ করে হাত দ্বয়ের ব্যবহারজনিত কাজ যেমন সেলাই মেশিন, টাইপিং, নাচ, এ ধরনের পিয়ানো বাজানো, এগুলো। এই যে আমরা কেন পেশা লিখবো, রোগীলিপি করার সময় আমরা কেন পেশা লিখবো, পেশা লেখার কিন্তু অনেক গুরুত্ব আছে, আমরা পেশাটা অনেক সময় এড়ায় যাই। তো আমরা পেশা লিখবে, যে এখানে দেখলাম আমরা সিমিসি ফিউগায় যে সেলাই, টাইপিং এর কাজ, নাচ, পিয়ানো বাজানো ইত্যাদি এগুলো আছে। সিনা, এটা না বললেই নয়, এটা বলেই আমি আজকের মতো শেষ করব। এটা আমি এটা এভাবে জানতাম না এর আগে। হুপিং কাশিতে যখন ডুরাসেরা তীব্র লক্ষণের হ্রাস করতে সক্ষম হয়েছে, মানে হুপিং কাশিটা যখন তীব্রতর ছিল, সেই তীব্র অবস্থাটা কিছুটা হ্রাস করছে ড্রসেরা, কিন্তু আরোগ্য করতে ব্যর্থ হচ্ছে। যদিও হুপিং কাশিতে পার্টুসিন ওষুধটাও অনেক ভালো, আমরা অনেকেই জানি, অনেকেই ব্যবহার করি, পার্টুসিন একটা নসড ওষুধ সম্ভবত। তো ইসিনা হুপিং কাশিতে যখন ড্রসেরা তীব্র লক্ষণের হ্রাস করতে সক্ষম হয়েছে কিন্তু আরোগ্য করতে ব্যর্থ হয়েছে, এক্ষেত্রে আমরা সিনা ব্যবহার করতে পারি। আমি আসলে সিনাকে এই ধরনের জানতাম না। তো আবার বলছি, হুপিং কাশিতে যখন ড্রসেরা তীব্র লক্ষণ হ্রাস করতে সক্ষম হয় তখন আমরা সিনা ব্যবহার করতে পারি এবং সিনা রোগীকে আরোগ্য করতে পারে। তো আলহামদুলিল্লাহ বিচ্ছিন্ন হয়ে যে আবার আসছি। তো কালকে যেহেতু সকালে আমাদের সবাইকে সকালের ক্লাসে যোগ দেওয়ার জন্য আহ্বান করে আজকের মতো
শেষ করছি। যারা আমার সাথে এত সময় দিয়ে আমার এই বকবকানি শুনে আমাকে উৎসাহিত করছেন, এবং গুড নাইটের সকল সদস্য যারা উপস্থিত আছে, উপস্থিত নাই, সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। স্যার, জাযাকাল্লাহ খায়ের। স্যার, খুবই সাধারণ এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের সামনে সাবলীলভাবে উপস্থাপন করেছেন, যা আমাদের রোগী লিপিতে অত্যন্ত কার্যকরী বলে মনে করি। আর স্যার ওই যে কি নোটের ক্ষেত্রে যেগুলো বললেন, ইভেন হাসান মির্জার স্যার বইয়ে লিখছেন হানিম্যান স্যারও নাকি কি নোট করেছেন, কেন্ট স্যার সমালোচনা করছেন, কিন্তু কেন্ট স্যারও নাকি করছেন, প্যারেন্সি করছেন। যাই হোক, এটা নিয়ে একদিন একটা ক্লাস হতে পারে। কি নোট প্রেসক্রিপশন এটা অনেকেই করছেন। যারা বড় হোমিওপ্যাথ তাদের, আমরা তো সিএম দিতে ভয় পাই, 50M দিতে ভয়, 10M দিতে ভয় পাই, আমরা তো 200-র বেশি শুরু করতে অনেকেই পারি না। আমি আমার কথাই বলি। কিন্তু যারা বড় হোমিওপ্যাথ অনেকে আছে ডিরেক্ট সিএম দেয়। এরকম একটা হানিম্যান স্যারের কেস আছে মনে হয়, যে কয়দিনে সারতে চান, কতক্ষণে সারতে চান, এরকম একটা ব্যাপার এটা সবাই জানে। বিটল গাছের কেস আছে এরকম শুনছি। ভিতল গাছের কেস না স্যার, জজ ভিতল গাছ। তাহলে কয়দিনে সারতে চান তার উপর, পোটেন্সির উপরে ডিপেন্ড করে মূলত। তো বলেছিল মনে হয় আগামীকাল রাত 10টার সময়, এবার আগামীকাল রাত 10টার সময়, এরকম কি যেন বলছিল। ঠিক সেই পোটেন্সি সেভাবে দিয়েছিল। তো সুতরাং কিনোট প্রেসক্রিপশন খুবই গুরুত্বপূর্ণ, তবে সবার জন্য না। আমরা যারা নবীন তাদের জন্য না। যারা এক্সপিরিয়েন্সড মিনিমাম 15 ইয়ার্স 20 ইয়ার্স, তাদের জন্য কিনোট প্রেসক্রিপশন দেখা সহজ। তাদের চেহারা দেখলে, রোগীর চালচলন দেখলে, স্যার যেমন হ্যান্ডশেক করলে অথবা 2-4 মিনিট কথা বললে, আর এতেই যে কোনো যখন এন্ট্রি করার ফার্স্ট 5 মিনিট, অর্থাৎ আপনার সামনে চেয়ারে বসার ফার্স্ট 5 মিনিটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনার সামনে চেয়ার বসার ফার্স্ট 5 মিনিটস, যে 5 মিনিটস এর ভিতরেই মূলত তার মূল কমপ্লেন গুলো সে বলে ফেলে। তারপরে তো আমরা অনেক সময় গাইড কোশ্চেনে চলে যাই, লিডিং কোশ্চেনে চলে যাই, বা ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য ফার্স্ট 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিটস তাকে বলতে দিতে হবে। জি, হ্যাঁ বলেন, হ্যাঁ আপনার কি, হ্যাঁ বলেন, জি, তারপর কি হচ্ছে, জি আপনার কোন সমস্যা, ও আচ্ছা, জি বলেন আপনার ভাবনাটা কি, আপনি এই নিয়ে এখন কি ভাবছেন, জি বলেন, হ্যাঁ কি বলতে চাচ্ছিলেন। জাস্ট এই শব্দগুলো যদি আমরা ব্যবহার করতে পারি, যদি এই শব্দগুলো ব্যবহার করা, এখানে তো তাই বলি চেম্বারে ব্যবহার করা কঠিন যদি রোগীর সিরিয়াল থাকে বা নিজের তাড়া থাকে। এই হ্যাঁ বলেন, তারপর এই শব্দগুলো রোগীর ক্ষেত্রে ফার্স্ট 10 মিনিটস যদি ইউজ করতে পারি, সেখান থেকে যে সিমটম গুলো বের হবে এগুলো মূলত মূল সিমটম। পরের গুলো তো সেগুলো সাপোর্টিং সিমটম হবে। জি স্যার, আব্দুল হক স্যারকে ধন্যবাদ। আমি একটু লেকচার দিয়ে ফেললাম ছোট করে। জি স্যার, আপনাকেও কথা ধন্যবাদ বলছেন। স্যার। আপনাকেও ধন্যবাদ স্যার। সম্পূরক, জি স্যার, এটা তো থ্যাংক ইউ প্রয়োজন স্যার। অবশ্যই। এটা তো অবশ্যই, হ্যাঁ। জি স্যার। প্রথম যে 153 নম্বর কথাগুলো অ্যাফোরিজম আজ পর্যন্ত যতজনের কাছে, জি, জি স্যার, আব্দুল হান্নান স্যার প্লিজ। ওই যে প্রথম যে কথাগুলো বলবে সে, মানে এই যে হ্যাঁ হো আচ্ছা 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 ঠিক আছে বলেন 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 বলেন, এটা তো সে স্বাচ্ছন্দ্য যেটা বলবে সেটাই কিন্তু আসলে মানে তার কথাগুলো বেরিয়ে আসবে। কথাটা ঠিকই, এটা বাস্তব ক্ষেত্রে সেটাই দেখা যায়। জি, এই জন্য সাবলীল ভাবে বলতে থ্যাংক ইউ দিতে স্যার। হবে, তাকে কোনো রকম বাধা দেওয়া যাবে না। ঠিক আছে আব্দুল্লাহ স্যার, খুব এইসব যে তথ্যগুলো মানে সংগ্রহ করতে অনেক আসসালামু কোন ধরনের আমার পছন্দ হয়েছে তাহলেও বাধা দেওয়া যাবে না। এটা তো বুঝতে পারলেন? তখন, হ্যাঁ। সর্বনাশ।
সে যে বলবে এটা তো বুঝতে হবে তাহলে সে কোন ধরনের পেশেন্ট বুঝতে হবে স্যার। এই যে জি স্যার। অর্গাননের উপরে আর কি স্যার কোনো ক্লাস হয় না? স্যার অর্গাননে খুব ইয়ে নিয়ে মানুষ ঝাঁপিয়ে পড়ে, 2-3টা বা 5টা-10টা অ্যাফোরিজম পড়ার পরে আর লোক খুঁজে পাওয়া যায় না। যেদিন অর্গান ক্লাস থাকে সেদিন সবচেয়ে অ্যাটেন্ডেন্স কম থাকে। সুতরাং অর্গানান নিজে পড়বেন, নিজে বুঝবেন, রোগীকে সে অনুযায়ী ওষুধ দেবেন ইনশাআল্লাহ। এটা করা যায় না স্যার প্রতিদিন প্রত্যেকটা ক্লাসের পিছনে হয়তো 5 মিনিট সময় যে না কোনো স্যার, একটা এটা হয় না স্যার। মানুষের মেধা আপনি জানেন স্যার অবশ্যই, মানুষের মাথার মেধার একটা ক্ষমতা আছে। শাকুর স্যারের মাধ্যমে আমি শেষ করতে যাচ্ছি। শাকুর স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার, জি জি, আমাদের আজকের ক্লাস আনুষ্ঠানিকভাবে জি সমাপ্ত। সবাইকে ধন্যবাদ। জর্দার স্যারের কথার রেশ ধরেই বলছি, আমরা এতক্ষণ সুন্দর আলোচনা শুনছিলাম। জি, সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।